গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাটা স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে জিএস কিং থেকে টার্গেট গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এর জন্য আমরা একটি মক টেস্ট নেব জিকে জিএস থেকে। জিকে জিএস অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজ, তুমি যাই বলো। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের ক্লাস রুটিন দেখে নাও। সকাল 7:30 থেকে আমার ক্লাস হচ্ছে এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া আছে, তোমরা একবার দেখে রাখো। পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তুমি পাচ্ছ একদম যথাসময়ে। কানেক্ট থাকো, অনেক ক্লাস আমরা প্রোভাইড করি, তো নোটিফিকেশন ইস্যু হয় তো টেলিগ্রামে তুমি পেয়ে যাবে ক্লাসগুলি। আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে করাচ্ছি। এই অ্যাপ তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছো এবং সেখানে আমাদের বেশ কয়েকটা ব্যাচ তো শুরু হচ্ছে। তার মধ্যে WB SSC গ্রুপ সি গ্রুপ ডি এর ব্যাচ, প্র্যাকটিস ব্যাচ, প্রচুর টিচার এখানে আছে, তোমরা দেখতে পাচ্ছ। মাত্র 1.5 মাসের মধ্যেই আমরা টোটাল সাবজেক্ট ভিত্তিক প্র্যাকটিস তোমাদের কিন্তু করিয়ে দিচ্ছি। ওকে, প্রত্যেকে যারা কানেক্ট আছো আমরা MCQ প্র্যাকটিস করব। 25 কোশ্চেন আমরা আলোচনা করব। আউট অফ 25 কার কত স্কোর আসছে আমরা একটু চেক করি। তোমরা 20 নম্বর হয়তো পরীক্ষা দেবে বা অন্য অন্য পরীক্ষা তুমি যদি দাও আরও বেশি জিকে তোমরা পাবে। তো আমরা চেষ্টা করব, বিভিন্ন টাইপের কোশ্চেন এখানে আছে, তোমরা কেমন পারছো একটু দেখে নাও। কোশ্চেন নাম্বার 1 আসছে, মালঞ্চ খন তামার খনি নিম্নের কোন রাজ্যে অবস্থিত? ভূগোল থেকে কোশ্চেন। মালঞ্চ খন তামার খনি যেটি কোন রাজ্যে আছে? মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান নাকি কর্ণাটক? প্রত্যেকে অ্যান্সার করবে। খুব সহজ কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষা আসে। অপশন এ মধ্যপ্রদেশ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। অপশনে রাইট অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 2, মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? দেবেন্দ্র ফডনবিস, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন, একনাথ শিন্ডে? তো এখানে সঠিক উত্তর কি হবে? প্রত্যেক অ্যান্সার করবে যে মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে অপশন এ দেবেন্দ্র ফডনবিস, সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 3, পাকিস্তান প্রস্তাবটির জনক কে? এটা কিন্তু বহু পরীক্ষায় এসেছে কোশ্চেনটি। পাকিস্তান প্রস্তাবটির জনক কে? আসফ আলী, মোহাম্মদ আলী জিন্নাহ, HS সুহরাওয়ার্দী, চৌধুরী রহমত আলী? কোশ্চেনটা অনেক পরীক্ষা আছে, আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিলাম। উত্তর হবে অপশন সি, অপশন ডি চৌধুরী রহমত আলী। কোশ্চেন নাম্বার 3 অপশন ডি রাইট অ্যান্সার আছে। চৌধুরী রহমত আলী পাকিস্তান প্রস্তাবের জনক তাকে বলা হয়। মুঘল সম্রাট হুমায়ুনের প্রকৃত নাম কি ছিল? হুমায়ুনের প্রকৃত নাম কি ছিল? মুঘল সম্রাট হুমায়ুন, তার প্রকৃত নাম কি ছিল? তো আমরা মুঘল সম্রাটদের যে নামগুলো দেখি, বাবর থেকে শুরু করে আকবর, হুমায়ুন, তো তাদের নাম কি অরিজিনালি সেগুলোও কিন্তু অনেক সময় পরীক্ষা আসে। যেমন বাবর হলে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বলি, আকবর ক্ষেত্রে জালালউদ্দিন মোহাম্মদ আকবর, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, নাসরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। সব থেকে পুরনো পারমাণবিক কেন্দ্র কোনটি? সব থেকে পুরনো পারমাণবিক কেন্দ্র কোনটি? নারোরা, কোটা, তারাপুর কোনটি নয়। প্রত্যেকে যারা ক্লাসে কানেক্ট আছো দেখো, এই কোশ্চেন তোমার যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে পরীক্ষা দাও না কেন। প্রত্যেকের কাছে আমার একটাই কথা বলার, তুমি পড়ছো যখন ভালো করেই পড়ো, 6 মাস 1 বছর তুমি খাটো, দেখবে তুমি কোনো না কোনো জায়গায় দাঁড়িয়ে যাচ্ছ ঠিক। ওকে, মেহনত তোমাকে করতেই হবে এবং তার রেজাল্ট তুমি পাবে। একই পড়া, তুমি একটু ভালো করে পড়ো, দেখবে ঠিক তুমি নামটা দাঁড় করাতে পারছো মেরিট লিস্টে, ফাইনাল মেরিট লিস্টে তোমার নাম চলে আসছে। ওকে, প্রত্যেকে চেষ্টা করো, নিশ্চয়ই হবে। সবচেয়ে পুরনো পারমাণবিক কেন্দ্র হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর, অপশন সি। এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি?
বায়ুমণ্ডলের সব থেকে শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে আমরা সবার নিচে জানি ট্রোপোস্ফিয়ার, যেটাকে ঝড় ঝঞ্ঝার স্তর বলা হয়, ঝড় বৃষ্টি যা হয় এর মধ্যেই হয়। তার উপরে গেলে আমরা পাবো স্ট্র্যাটোস্ফিয়ার, যেটাকে শান্ত মণ্ডল বলা হয়, যেখানে বিমান চলাচল করে যে স্তরে। ওজোন স্তর আছে স্ট্র্যাটোস্ফিয়ার। তার উপর উঠলে আমরা পাবো কোন স্তর? মেসোস্ফিয়ার পাবো, এবং মেসোস্ফিয়ার যেটাকে বলা হয় শীতলতম স্তর। সবথেকে উষ্ণতম স্তর থার্মোস্ফিয়ার, উষ্ণতম স্তর। ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম? ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি হরিয়ানা, অপশন সি গুজরাট, অপশন ডি সিকিম। সঠিক উত্তর কি হবে বলো? ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি? এটা মধ্যপ্রদেশ, বাট এটা কি বলেছে? কম। কোশ্চেন খুব ভালো করে তোমাকে খেয়াল করতে হবে, নয়তো কিন্তু মধ্যপ্রদেশ দেখেই আবেগে মধ্যপ্রদেশ অ্যান্সার করে দেবে অনেকে। অপশন বি এখানে রাইট অ্যান্সার হবে হরিয়ানা। সব থেকে বনভূমির পরিমাণ কম কোথায়? হরিয়ানা রাজ্যে। এবং সব থেকে বেশি বললে আমরা অ্যান্সার করতাম মধ্যপ্রদেশ, সব থেকে বেশি। চলো, মিজোরাম শতকরার দিক থেকে সব থেকে বেশি, তাই তো? আচ্ছা, কোশ্চেন নাম্বার 8, মানুষের শরীরে কিডনির রোগ মূলত কোন দূষক পদার্থের কারণে হতে পারে বা হয়? কোবাল্ট, ক্যাডমিয়াম, কার্বন, লোহা। কোশ্চেন নাম্বার 8, বলো কি হবে সঠিক উত্তর? তো আমরা গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য বেশ কয়েকটি ক্লাস তোমাদের পরপর প্রোভাইড করে যাচ্ছি, এবং এই ক্লাসগুলো যেহেতু জিকের ক্লাস, তুমি সব পরীক্ষা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, প্রত্যেককে আমি আরও বলবো যে যতটা সম্ভাব্য পরীক্ষা তুমি দিতে পারো, সে রাজ্যের হোক বা সেন্ট্রালের হোক, পরীক্ষা তুমি দেবে। পরীক্ষা যত দেবে অভিজ্ঞতা তত বাড়বে। ঠিক আছে, ক্যাডমিয়াম এখানে সঠিক উত্তর হবে। ক্যাডমিয়াম দূষণে একটা রোগ হয়, সেই রোগটির নাম কি বলতো? ক্যাডমিয়াম দূষণ ইটাই রোগ হয়, ইটাই রোগ হয় ক্যাডমিয়াম দূষণে। এটাও মনে রাখতে হবে, পরীক্ষা আসে। পক্ষী এবং সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম কি? পক্ষী এবং সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী নাম কি হবে? আর্কিওপটেরিক্স, প্লাটিপাস, পেরিপেটাস, অক্টোপাস। কোশ্চেন নাম্বার 9, বলো, প্রত্যেক অ্যান্সার করবে। সঠিক উত্তর হবে আর্কিওপটেরিক্স, অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এই ধরনের আরো বেশ কয়েকটা আছে, প্লাটিপাস বা হংসচঞ্চু, সরীসৃপ স্তন্যপায়ী, পেরিপেটাস, অঙ্গুরিমাল সন্ধিপথ, লাংফিশ মৎস্যভোচর, স্পেনোডন উভচর সরীসৃপ। তো এইগুলো কিন্তু আসে। সবরমতী নদী নিচের কোন শৃঙ্গ থেকে উৎপত্তি লাভ করেছে? সবরমতী নদী, নদ নদী রিলেটেড কোশ্চেন তুমি পরীক্ষায় পাবে, একটা হলেও পাবে। আরাবল্লী, সাতপুরা, বিন্ধ্য, পশ্চিম ঘাট। সবরমতী নদীর তীরে গুজরাটের রাজধানী গান্ধীনগর অবস্থিত, তাই তো? তো সবরমতী নদী এটি উৎপত্তি লাভ করেছে কোন পর্বত থেকে? আরাবল্লী পর্বত থেকে। ফায়ার আইস কি? ফায়ার আইস কি বলো? কোশ্চেন নাম্বার 11। একটু ঠান্ডা লেগে গেছে, তো খুব সাবধানে থাকতে হবে তোমাদেরকে বলছি। পরীক্ষা সামনে আছে, তো চেষ্টা করো যাতে করে ঠান্ডাটা না লাগে, তবুও তো লেগে যেতে পারে, এবং কয়েকটা দিন ভুগতে হবে, এই আর কি। ফায়ার আইস বলতে কি বোঝানো হচ্ছে? মিথেন, মিথেন, মিথেন হাইড্রেট, কার্বন ডাইঅক্সাইড, নাকি মিথানল? কার্বন ডাইঅক্সাইডকে আমরা কি বলতে পারি? এটা শুষ্ক কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, ড্রাই আইস বলি। ড্রাই আইস, এটা কিন্তু ড্রাই, শুষ্ক বরফ। আর ফায়ার আইস হচ্ছে মিথেন হাইড্রেট, মিথেন এর সঙ্গে জল 4CH4, তার সঙ্গে 23 অণু জল, এটাকে আমরা বলি মিথেন হাইড্রেট।
মিথেন হাইড্রেট, যেটাকে বলা হয় ফায়ার আইস। কোশ্চেন নাম্বার 12, বেতলা জাতীয় উদ্যান এটি কোন রাজ্যে অবস্থিত? বেতলা, খুব পরীক্ষা আছে এই কোশ্চেনটি। বিভিন্ন ন্যাশনাল পার্ক আছে ভারতে, তো সেই ন্যাশনাল পার্ক সম্পর্কে আমরা ক্লাস নিয়ে থাকি মাঝে মধ্যেই, তো সেগুলো একটু খেয়াল করতে হবে। 100 কটি আছে বলো? 106 নাকি 7 বলো? অফিসিয়াল ওয়েবসাইট 6 দেখাবে, কিন্তু গুগল সার্চ করলে 107 লেখা থাকে দেখবে। যাই হোক, তো বেতলা জাতীয় উদ্যান এটি আছে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে। আমাদের পশ্চিমবঙ্গে ন্যাশনাল পার্ক 6টি আছে। সব থেকে বেশি ন্যাশনাল পার্ক আছে মধ্যপ্রদেশ রাজ্যে 12টি, এগুলো মনে রাখবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেখানে 9টি ন্যাশনাল পার্ক আছে, অর্থাৎ জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক। এটা কিন্তু কেন্দ্র সরকার কন্ট্রোল করে, এবং সেখানে আমরা যদি দেখি বিভিন্ন রকম প্রবেশ থেকে শুরু করে পশুপালন কিন্তু ওখানেও করা যায় না, রেস্ট্রিক্টেড সম্পূর্ণ। ঠিক আছে, ন্যাশনাল পার্ক, সেখানে তুমি ইচ্ছা মতো যেতেও পারবে না। মানুষের যাতায়াতও নিষিদ্ধ আছে। ন্যাশনাল পার্ক, অভয়ারণ্য, সেগুলোতেও রেস্ট্রিকশন আছে, রাজ্য সরকার কন্ট্রোল করে দেখবে অভয়ারণ্য, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তুলুপ বংশের প্রতিষ্ঠাতাকে, ইতিহাস থেকে কোশ্চেন। তুলুপ বংশ, এই তুলুপ বংশ আমরা কোথায় পাই? বিজয়নগর সাম্রাজ্যে পাই, তাই তো? বিজয়নগর সাম্রাজ্যের তৃতীয় বংশ, প্রথম আসবে সঙ্গম, তারপর সালুব, তারপর আসবে তুলুপ বংশ। তুলুপ বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? বীর নরসিংহ, কৃষ্ণদেব রায়, রাম রায়, সদাশিব রায়। সঠিক উত্তর কি করবে? তুলুপ বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বীর নরসিংহ। এই বংশের শ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় তুলুপ বংশের যেমন শ্রেষ্ঠ রাজা তাকে বলা হয়, গোটা বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা তাকেই বলা হয়। কোশ্চেন নাম্বার 14, রাষ্ট্রনৈতিক অর্থবিদ্যার জনক হিসেবে কাকে বলা হয়? রাষ্ট্রনৈতিক অর্থবিদ্যার জনক কাকে বলা হয়? আলফ্রেড মার্শাল, অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডো, জে.এস. মিল, কাকে বলা হয়? রাষ্ট্রনৈতিক অর্থবিদ্যার জনক বলা হয় অ্যাডাম স্মিথকে। আমি নেক্সট উইকে তোমাদের ইকোনমি রিলেটেড একটা ক্লাস নেব, যেটা তোমাদের খুবই ভালো লাগবে আশা করি, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন আসবো, নাইরোবি এটি কোন দেশের রাজধানী? বলো কি হবে সঠিক উত্তর? নাইরোবিতে একটা সংস্থা আছে যেটা আমরা জানি ইউএনইপি। ইউএনইপি কি? ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, পরিবেশ সংক্রান্ত সংস্থা। ইউএনইপি যেটি এস্টাবলিশ হয় কবে জানো? এস্টাবলিশ হয় 1972 সালের 5ই জুন। এই 5 জুন আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করি কেন? এই দিন ইউএনইপি প্রতিষ্ঠিত হয়, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। তো ইউএনইপি এর হেডকোয়ার্টার হচ্ছে কেনিয়ার রাজধানী নাইরোবিতে। নাইরোবি এটি হচ্ছে কেনিয়া দেশের রাজধানী। ইউএনইপির সদর দপ্তর হচ্ছে নাইরোবি। মনে রাখবে, এটাও পরীক্ষা আসে অনেক সময়। কোশ্চেন নাম্বার 16 আসবো, শিল্প ভারতীয় অর্থনীতির কোন ক্ষেত্রে পড়ে? শিল্প, ইন্ডাস্ট্রি, এটি অর্থনীতির কোন সেক্টরে পড়ছে? নর্মালি আমরা 3টে সেক্টরের কথা বলি, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তৃতীয় ক্ষেত্র হচ্ছে পরিষেবা, তাই তো? প্রাথমিক ক্ষেত্র কি থাকে? চাষবাস, পশুপালন, এগুলো হচ্ছে প্রাইমারি সেক্টর। শিল্প হচ্ছে দ্বিতীয় ক্ষেত্র বা সেকেন্ডারি সেক্টর বা গৌণ ক্ষেত্রের মধ্যে পড়ছে। প্রাথমিক ক্ষেত্রে অনেকই, যেখানে ডিরেক্টলি খাদ্য বা ইত্যাদি তৈরি করা হচ্ছে, চাষবাস, শস্য তৈরি হচ্ছে, মাছ শিকার বা তোমার পশুপালন হতে পারে, তো এইগুলো প্রাইমারি সেক্টর। তারপরে আসবে এইগুলো থেকে, প্রাইমারি সেক্টর থেকে যে জিনিসগুলো আসছে সেগুলোকে প্রসেসিং করা, হ্যাঁ, বিভিন্ন চিপস তৈরি হচ্ছে, সেগুলো শিল্পের মধ্যে পড়ছে। চিপসের শিল্প, বিভিন্ন অন্যান্য ইন্ডাস্ট্রি আছে, সেগুলোকে আমরা সেকেন্ডারি সেক্টরের মধ্যে ফেলছি। আর পরিষেবা যেটা হচ্ছে তৃতীয় ক্ষেত্র, ট্রান্সপোর্ট।
কোশ্চেন নম্বর 17, সেল এর ফুল ফর্ম কি হবে? সেল একটি সংস্থা, যেটা একটি সরকারি সংস্থা। কত সালে এস্টাবলিশ হয় ভারতে? সেল কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সিকিউরিটি অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, স্টিল অ্যাটম অফ ইন্ডিয়া লিমিটেড, স্টিল অথরিটি অফ ইন্ডিয়ান লিমিটেড। এখানে একটু চেঞ্জ আছে, এই দুটো প্রায় একই, একটা কথা বেশি আছে, এন। উত্তর হবে অপশন এ, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এটি 1973 সালে ন্যাশনালাইজেশন হচ্ছে বা স্ট্যাবলিশ ধরা হয় 1973-এ। 21শে ফেব্রুয়ারি কোন দিবস পালিত হয়? বিভিন্ন ডে রিলেটেড কোশ্চেন পরীক্ষায় এসে থাকে এবং সেগুলো তুমি পারবে, একটু পড়লেই কিন্তু পারা যায়। আমরা এগুলো চর্চার বিষয়। দেখো, পড়াশোনা তুমি করবে, ভুলে যাবে, আবার রিভিশন করলে মনে পড়ে যাবে। তাহলে পড়তে হবে, ভুলতে হবে, আবার পড়তে হবে, মনে থাকবে। ঠিক আছে, একদিনে সব মনে থাকবে না, তাই তো? এই যে সাল বা বিভিন্ন ডেট, কোন দিনে কি দিবস, এগুলো খুব সহজে মনে থাকে না, কিন্তু মনে রাখা যায় না এমন নয়, অবশ্যই মনে রাখা যায়। তুমি আজকে পড়লে, এক সপ্তাহ পরে একবার পড়লে, এক মাস পরে একবার রিভিশন করলে নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। ক্ষমতা সবার মধ্যেই আছে আমাদের, আমরা সেটাকে বার করতে পারি না। মায়ের পেট থেকে জন্ম হওয়ার পরে কেউ কপালে লেখা থাকে না এই সায়েন্স নিয়ে পড়বে, কেউ আর্টস নিয়ে পড়বে, কোনো লেখা থাকে না। বা কেউ ফিজিক্স নিয়ে, কেউ বায়োলজি, কেউ ম্যাথমেটিক্স, বা কেউ হিস্ট্রি, কেউ জিওগ্রাফি নিয়ে পড়ে লেখা থাকে না। আমরাই সেটা পড়ি। যে সাবজেক্টটা তুমি বেশি সময় দিয়েছো সেটা তোমার ভালো হয়েছে, যেটা তুমি বেশি সময় দাওনি বা ভয় পেয়েছো সেটা তোমার উইক জোন তৈরি হয়ে গেছে অটোমেটিক। তো এই কম্পিটিটিভ ফিল্ডে এসে ওই উইক জোনটাকে আগে তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোন সাবজেক্ট আমার দুর্বল আছে। সেখানে ফোকাসটা বেশি করতে হবে, সময়টা ওখানে বেশি দিতে হবে। দেন দেখবে সেই জায়গাটা তোমার গ্রো করছে, আস্তে আস্তে ওই সাবজেক্টের দুর্বলতা তুমি কাটিয়ে তুলতে পারছো, পরীক্ষায় পাশ করছো। ওকে, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, ইতিহাস ভূগোল স্যার ভালো লাগে না, বাট পড়তে হবে, নয়তো চাকরি পাবে না। বা আমার ম্যাথ ভালো লাগে না, সেই বললে আর কম্পিটিটিভ ফিল্ডে এসে তোমার কোনো জায়গা নেই, কেউ জায়গা দেবে না। কারণ ম্যাথমেটিক্স তোমার আছে, যে পরীক্ষায় দাও, রিজনিং করতে হবে, তাই তো? তো এইগুলো তোমাকে বিষয়টা বুঝতে হবে নিজে নিজে, আগে নিজেকে মূল্যায়ন নিজেকে করতে হবে। হ্যাঁ, যতই তুমি ভালো টিচারের কাছে যাও না কেন, বা তুমি বিভিন্ন জায়গায় পড়তে পারো, উন্নতি তখনই হবে যখনই তুমি তোমাকে উন্নত করতে চাইবে। এই পয়েন্টটা মাথায় রাখবে। কতক্ষণ মানে তুমি চাকরি করতে চাইছো, পড়তে গেছো, বাট তুমি নিজের ভিতর থেকে সাউন্ড কি পাচ্ছ যে হ্যাঁ আমার চাকরিটা পেতেই হবে, যে নিজের যে ইচ্ছাটা যত সময় না আসবে তুমি কিন্তু ঠিকঠাক লক্ষ্যে পৌঁছাতে পারবে না। সব কিছু তোমার সামনে দেওয়া হবে, বই, কত নোট, বাট পড়তে তো তোমার নিজের হবে, মনে তোমাকে রাখতে হবে, পরীক্ষা তোমাকে দিতে হবে, চাকরিও তুমি করবে, তাই তো? তাহলে সব কিছু ডিপেন্ড করছে তোমার উপরে, তুমি কিভাবে ব্যাপারটা নিচ্ছ। ওকে, নিশ্চয়ই তোমার মধ্যে সব রকম পোটেনশিয়াল আছে। হয়তো তুমি ইতিহাস নিয়ে পড়েছো, বাট তুমি অঙ্ক পারো না এমন নয়। এরকম আমার অনেক দেখা আছে, যে প্রথমত কম্পিউটার ফিল্ডে আমরা যখন পড়তে যাই, তখন দেখছি একটা দাদা খুব ভালো অঙ্ক করছে। আমি ম্যাথ অনার্স করে গিয়েছি, ধরো পাচ্ছি না, হয় না? ম্যাথ অনার্স করে তুমি কম্পিটিটিভ সিলেবাসে এসছো, এখানে সেই আবার 9-10 বই রিলেটেড। এখানে মেন জিনিস হচ্ছে শুধু জানা পারা নয়, টাইমের মধ্যে করা। ওই 1 ঘন্টা সময় পরীক্ষা ফয়সলা হবে, তুমি চাকরি পাবে কি পাবে না। অ্যাকুরেসি অ্যান্ড স্পিড দুটোই তোমাকে মেনটেন করতে হবে, তাই তো? তাহলে সেখানে আমি দেখছি যে ভালো পাচ্ছে, তারপর দেখলাম কুইজ দাদা ইতিহাসে অনার্স। সব কিছু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। তুমি এতদিন হয়তো ভালো টিচার পাওনি, হতে পারে একটা কারণ। হ্যাঁ, বা অনেকের কাছে শুনেছো ম্যাথ হয়তো কঠিন, পারা যায় না, কষ্ট, মাথায় চাপ পড়ে, ওইভাবে ভেবেছো বলে ম্যাথটাকে কঠিন লাগছে। তুমি সিস্টেমেটিক করো, আবার দেখবে সহজ লাগবে। যত সময় দেবে, যেটা উইক জোন তোমার, যেটা দুর্বল সাবজেক্ট তোমার কাছে, সেটা সময় বেশি দাও, দেখবে ঠিকঠাক জায়গায় তুমি পৌঁছাতে পারছো। সেটা আস্তে আস্তে তোমার কি হবে, ডেভেলপ হবে সেই জায়গাটা। ওকে, তো কম্পিটিটিভ ফিল্ড এটাই, সবাই তো সব সাবজেক্ট জানে না। হ্যাঁ, কেউ ধরো ম্যাথ অনার্স করে এসছে, ধরো ইতিহাস ভূগোল পড়েছে সে 9-10 পর্যন্ত, এখন ভুলে গেছে, আবার পড়ো, আবার মনে পড়বে। ঠিক আছে, ভালো লাগে না,
বা আমি রাজ্য সরকার, অনেকে আছে পরীক্ষা দিই না, রাজ্য সরকার চাকরি দেবে না, কেন্দ্র সরকার দাও, সে হয়তো কেন্দ্র সরকার চাকরি পাচ্ছে না, দিচ্ছে। তো ওই জায়গাটাও আমি বলি যে সব পরীক্ষা দাও, তুমি রাজ্যে দাও, কেন্দ্রেও দাও, কি কপালে আছে তুমি কি করে বুঝবে আগে থেকে, তাই না? যাই হোক, তো অনেক কথা বললাম, এগুলোও বলা দরকার আছে। আমাদের কম্পিটিটিভ ফিল্ডে যদি ধৈর্য না থাকে শেষ পর্যন্ত মানে ধরে রাখতে পারে না, অনেকে কিন্তু একটু যায় কাছাকাছি এসে ফিরে যায়। একটা হাইট তোমাকে উঠতে হবে, তাই তো? এখন তোমাকে দেখতে হবে যে তুমি কোন জায়গায় আছো, যে এই পর্যন্ত তোমাকে যেতে হবে, তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো, তাই না? তোমাকে 180 পেতে হবে, তারপর তুমি চাকরি পাবে, তোমাকে নিজেকে মূল্যায়ন করতে হবে, তাই না? তুমি জিকে পরীক্ষা দিচ্ছ, ধরো এখন একটা, কত পাচ্ছ, 25-এ কত পাচ্ছ, বা 18 নম্বর কোশ্চেন আমরা আলোচনা করছি, 18টায় কটা ঠিক হয়েছে, তুমি এখান থেকে নিজেকে বুঝতে পারবে। 4টে জিকে সেট করো, কেমন অ্যান্সার করতে পারছো, একটা অ্যাভারেজ করো, তুমি বুঝতে পারবে কোথায় দাঁড়িয়ে আছো, আরও বুঝতে পারবে কোথায় যেতে হবে, কোথায় ঘাটতি আছে। এইটাই তোমার কাজ, যে ঘাটতিগুলো দ্রুত তোমাকে রিপেয়ার করতে হবে। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, স্বাস্থ্য দিবস 7ই এপ্রিল, বিশ্ব স্বাস্থ্য দিবস, জনসংখ্যা দিবস 11ই জুলাই, 28শে জুলাই হচ্ছে হেপাটাইটিস ডে, হেপাটাইটিস দিবস। তো এইগুলো একটু এখানে তোমরা দেখে নাও, লেখা আছে। নিম্নের কোন রাজ্যটির ভুটানের সঙ্গে কোনো সীমানা নেই? তো এই ধরনের কোশ্চেনগুলো করতে গেলে তোমাকে একটু মানচিত্র দেখে নিতে হবে, একটা মাথায় মনে রাখতে হবে। সবসময় তো মানচিত্র খুলে তুমি দেখতে পারবে না, মনে মনে মাথায় মানচিত্র সেট করে নিতে হবে, বারবার দেখে দেখে। বোঝা গেল? ভাবতে হবে যে হ্যাঁ, ভারতের পজিশন, আমাদের ওয়েস্ট বেঙ্গল, উপরের দিকে ভুটান আছে, তাই তো? উত্তরে সিকিম, তার ডান দিকে ভুটান, বাম দিকে নেপাল, এইভাবে মাথায় রাখতে হবে। ভুটানের সঙ্গে সিকিমের কানেকশন আছে, আছে স্যার। পশ্চিমবঙ্গের কানেকশন আছে, আছে স্যার। অরুণাচল প্রদেশের কানেকশন আছে, আছে। কিন্তু মেঘালয়ের কানেকশন নেই, ঠিক আছে? মেঘালয়ের কানেকশন নেই, মেঘালয়টা আসামের নিচে আছে, আসামের সঙ্গে আবার ভুটানের কানেকশন আছে, মাথায় মনে রাখতে হবে। নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? দেওয়া হয় না, প্রশ্নটা ভালো করে দেখো, উত্তর কি হবে? পদার্থবিদ্যা, গণিত, রসায়ন, শান্তি। নোবেল পুরস্কার দেওয়া হয় 6টি বিষয়ে। 6টির মধ্যে পদার্থবিদ্যা পাচ্ছি, রসায়নবিদ্যা, চিকিৎসাবিদ্যা, 3টি হলো অর্থনীতি, শান্তি এবং সাহিত্য। নোবেল পুরস্কার তাহলে এখানে দেওয়া হয় না গণিতে। গণিতে অ্যাবেল নামক একটা পুরস্কার আছে, অ্যাবেল প্রাইজ, বছর বছর দেওয়া হয়। অ্যাবেল পুরস্কার আছে গণিতে, বাট সেটা কি সর্বোচ্চ না। আরেকটা আছে ফিল্ডস মেডেল, ফিল্ডস মেডেল 4 বছরে একবার দেওয়া হয়, সেটা সর্বোচ্চ অ্যাওয়ার্ড ধরা হয় গণিতে। ফিল্ডস মেডেল, তারপর অ্যাবেল প্রাইজ, এগুলো আছে গণিতে। WBSSC গ্রুপ সি, গ্রুপ ডি এর আমাদের যে প্র্যাকটিস ব্যাচ আছে, এটা প্রথমে বলছিলাম, এটা আমাদের 1.5 মাসের একটি ব্যাচ, এবং এখানে তুমি জয়েন করতে পারো। এতদিন যা পড়েছো এই 1.5 মাসে আমরা প্র্যাকটিস তোমাদের করিয়ে দেবো, যেটা খুবই হেল্পফুল হবে আশা করি। প্রোটিন খাদ্যের তাপন মূল্য কত? এখানে কিলো ক্যালোরি পার গ্রাম, এককটা লেখা নেই, কিলো ক্যালোরি পার গ্রাম। 1 গ্রাম প্রোটিন দহনে কতটা তাপ তৈরি হবে? উত্তর হবে 4.1 কিলো ক্যালোরি। আর যদি ফ্যাট বলো, ফ্যাটের ক্ষেত্রে আমরা বলি সেটা, আমরা যদি বলি ফ্যাটের কথা, 9.3 কিলো ক্যালোরি পার গ্রাম। কার্বোহাইড্রেট দেখবে 4.0 আছে, একটু কম প্রোটিনের থেকে। ভারতের গভীরতম বন্দর হলো কোনটি? গভীরতম মানে ডিপেস্ট পোর্ট, অর্থাৎ সেখানে যে জাহাজ রাখার পোতাশ্রয় আছে সেটা গভীরতম, তাই তো? যত গভীর হবে ভালো, জাহাজ চলাচলটা আরও সুবিধা হবে। গভীরতম পোর্ট ভারতের কোথায় আছে? বিশাখাপত্তনম পোর্ট, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। অন্ধ্রপ্রদেশ রাজ্যের মধ্যে পড়ছে। নর্থ সেন্ট্রাল রেলওয়ে জোনের সদর দপ্তর কোথায়? দেখো, জিকে মহাসমুদ্র আমরা বলে থাকি, বাট জিকে
একটু মানে ঠান্ডা মাথায় তুমি যদি আগে সিলেবাসটা একটু বুঝে নাও, দেন অতটা জটিল মনে হবে না, তাই না? তোমাকে তো সব মনে রাখতে হবে না। তুমি কি সবকে অনার্স লেভেলে পড়বে? না, 9-10 লেভেলে পড়তে হবে, যেটা বলছে। বাট বর্তমান 9-10 লেভেলটাকে ফলো করতে হবে। আজ থেকে আমরা যখন 9-10-এ পড়েছি, লগারিদম ছিল 11-এ গিয়ে, এখন থাকে 9-10-এ। তো সিলেবাস কিছু মানে কি এগিয়ে দেওয়া হয়েছে, আগের ক্লাসে চলে এসেছে, তো সেগুলোকেও মেনটেন করতে হবে। এবং পড়লে পারা যাবে, নিশ্চয়ই পারা যাবে। তুমি সাবজেক্ট দেখো, আগে ইতিহাস কি আছে, কি কি চ্যাপ্টার পড়তে হয়, ভূগোলে কি কি চ্যাপ্টার পড়তে হয়, সায়েন্সে কটা চ্যাপ্টার পড়তে হয়, এই সিলেবাসটাকে বুঝতে হবে। দেন তুমি ধীরে 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 ঠিক জায়গায় পৌঁছে যাবে। হঠাৎ করে হয় না, তাই না? অনেক বিষয় আমরা জানি, কিন্তু সেটাও সম্ভব। একটু তোমার গাইড দরকার, নিশ্চয়ই গাইড দরকার। একটু গাইডেন্স থাকলে হয়, তাই না? একেবারে তুমি হঠাৎ করে নিজে নিজে সব করে ফেলতে পারো না। নিশ্চয়ই পারবে যদি বুঝে যাও সবগুলো, তখন তুমি নিজেকে গাইড করতে পারবে। বুঝে গেল? আগে তোমাকে একটা গাইডেন্স রাখতে হবে, তাহলে বিষয়টা অনেকটা ইজি হবে, সময়টা কম লাগবে। তো কম্পিটিটিভ সিলেবাসে এসে মানে আমি প্রথমে আমার কথাই যদি বলি, আরে কি পরীক্ষা দেবো কি দেবো না, এটা বুঝতেই গেছে 2 বছর, যে কোনটা আমার সঙ্গে ম্যাচ করছে। ওকে, তো এরকম ঘটনা ঘটেছে। তো সেই বিষয়টা, ওই সময়টা যাতে নষ্ট না হয়, তো আমিও ম্যাথ ব্যাকগ্রাউন্ডে, আমি এই কথাগুলো বললাম নিজের থেকেই বলেছি অনেক কিছু। আমারও ইতিহাস ভূগোল ভালো লাগতো না প্রথমে, ম্যাথ অনার্স করে এসেছি, ইতিহাস সেই পড়তে হবে আবার, এরকম মনে হতো। বাট দেখছি পরীক্ষা দিচ্ছে একটা একটা, পাচ্ছি না। তখন দেখলাম না পড়লে আর হবে না, নিশ্চয়ই পড়েছি, চাকরি পেয়েছি, চাকরি করছি, ঠিক আছে। তো বিষয়টা এরকমই, তুমি পারবে নিশ্চয়ই। এই কম্পিটিটিভ সিলেবাস যখন মোটামুটি একটা আয়ত্ত করতে পারবে, দেখবে যে কোনো সাবজেক্ট তুমি পড়াতে পারছো। আমি ম্যাথ কিন্তু পড়াচ্ছি না, আমি জিকে পড়াচ্ছি, ইতিহাস পড়াচ্ছি, ভূগোল পড়াচ্ছি, কখনো কখনো পলিটি পড়াচ্ছি, কখনো সায়েন্স পড়াচ্ছি, বিভিন্ন ব্যাচে। আমি সায়েন্সও পড়াই, পলিটিও পড়াই, ভূগোলটা পড়াই না এখন আর, কিন্তু সায়েন্স তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সব কিছুই পড়ায়। এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়, তুমি নিশ্চয়ই পারবে। তুমি যখন বুঝে যাবে যে এই চ্যাপ্টারগুলো আমাকে পড়তে হবে, এইগুলো পড়েছো, তুমি একটা ভালো আয়ত্ত করেছো, তুমি নিজেই পারবে। আচ্ছা, এই যে জোনগুলো আছে, এটা আমরা স্ট্র্যাটেজিকের মধ্যেই পড়াই, যে রেলওয়ে জোন একটা ছোট্ট টপিক। ভারতে দেখবে বর্তমানে 19টি জোন বলা হচ্ছে, কোথাও সার্চ করবে 18টি জোন আছে। 19টি জোন যেখানে আছে, তার মধ্যে এলাহাবাদ একটি, এখানে নর্থ সেন্ট্রাল রেলওয়ে জোন, গোরক্ষপুরে আছে নর্থ ইস্টার্ন, সেকেন্দ্রাবাদ সাউথ সেন্ট্রাল, বিলাসপুর সাউথ ইস্ট সেন্ট্রাল জোন। তো এইগুলো আছে, এগুলো আস্তে আস্তে হবে, ঠিক আছে? সব কি একদিনে হবে? পড়ো, নিশ্চয়ই হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে পড়লে হবে, চেষ্টা করলে হবে, এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। নেগেটিভ কথা অনেকে বলবে, বাট অত কিছু ধরলে হবে না, নিশ্চয়ই হবে। নিম্নলিখিত কার সমাধিস্থলের নাম শান্তিবন? পজিটিভ থিঙ্কিংটা রাখতে হবে। দেশের পরিস্থিতি সবাই আমরা বুঝতে পারছি, তাই না? তো সেখানে তোমাকে যেটা ভালো সেটাকে নিতে হবে, যেটা খারাপ অ্যাভয়েড করতে হবে। সোশ্যাল মিডিয়া যতটা দূরে থাকতে পারো, তাই না? রাজনীতি থেকে যতটা দূরে তুমি রাখতে পারো নিজেকে। তো এই সময় ওই সব জিনিস নিয়ে ভাবলে এটাই তোমার দেখলে ঘেটে গেল, তাই না? তোমাকে সময়টাকে কাজে লাগাতে হবে তোমার কাজে। ওকে, শান্তিবন। শান্তিবন এটা কার সমাধিস্থল? জওহরলাল নেহেরু। তো এরকম সমাধিস্থলের কিন্তু একটা তালিকা আছে, আমিও ক্লাস তোমাদের নিয়েছি। তো সেখানে সমাধিস্থল লিস্ট তোমরা পেয়ে যাবে। ইন্দিরা গান্ধী শক্তিস্থল, বি আর আম্বেদকর কোথায় বলো? চৈত্যভূমি। লাল বাহাদুর শাস্ত্রী, তার সমাধিস্থল কোথায় আছে? লাল বাহাদুর শাস্ত্রী এমন একজন প্রধানমন্ত্রী যার মৃত্যু হয় দেশের বাইরে, কোথায় বলো তো? তাসখন্দে, যেটা তখনকার দিনে রাশিয়ার মধ্যে ছিল, এখন আলাদা কান্ট্রি হয়ে গেছে। তো লিস্ট আছে, ঠিক আছে? এগুলো তোমাকে একটু পড়ে নিতে হবে। আমার ক্লাসও আছে স্ট্র্যাটেজিকে, সার্চ করলে পেয়ে যাবে বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের সমাধিস্থল। কোশ্চেন নাম্বার 25, মোহিনী আট্টম কোন রাজ্যের প্রচলিত নৃত্য?
মোহিনীআট্টম কোন রাজ্যের প্রচলিত নৃত্য? উত্তর কি হবে? উত্তর হবে কেরালা। শাস্ত্রীয় নৃত্য আছে কটা? 8টি, যেটাকে আমরা ক্লাসিক্যাল ড্যান্স বলে থাকি। কেরালা মোহিনীআট্টম। তামিলনাড়ুতে কি আছে বলো? অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি আছে, ভারতনাট্যম তামিলনাড়ুতে, কথাকলি কেরালাতে আছে, মণিপুরে আছে, তোমার সাত্রিয়া আছে আসামে, কত্থক উত্তর ভারত। তো এইগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। সিস্টেমটা তুমি যখনই বুঝে যাবে না, তখন কিন্তু আর কঠিন মনে হবে না। যাই হোক, তো এটা আমাদের আজকের লাস্ট কোশ্চেন এবং হোমওয়ার্ক থাকলো। অনেক কথা বলেছি, বিষয়টা হচ্ছে এটাই যে নিজের প্রতি বিশ্বাস রাখো, অ্যান্ড চেষ্টা করলে হবে, এই বিশ্বাসটা রাখো। পজিটিভ থিঙ্কিং করো, নেগেটিভ থিঙ্ক বাদ দাও। কেউ কিছু নেগেটিভ বললো অ্যাভয়েড, বেশি বিতর্ক করার কোনো দরকার নেই। সোশ্যাল মিডিয়া থেকে যত কম থাকতে পারো ততই মঙ্গল। আজকালকার দিনে এই হচ্ছে যে সোশ্যাল মিডিয়া দেখে দেখে আমাদের এই যে স্ক্রল করে করে আঙুলটাই ব্যথা হয়ে যায় অনেক সময়। বিভিন্ন রিলস একের পর এক চলে আসছে। মানুষের মধ্যে কিন্তু এটা করে কি হয়, ধৈর্য কমে যায়। ধৈর্য বাড়াতে গেলে একটা জিনিস বেশি সময় দেখতে হবে, তাই না? তো প্রচুর চ্যানেল আছে, ইউটিউব সবার একটা করে চ্যানেল এখন, তাই না? তো তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে কোথাও না কোথাও, তবে কিন্তু গ্রোটা হবে। ওকে, বারবার চেঞ্জ করলে তোমারই সময় নষ্ট হবে। যাই হোক, প্রত্যেকে যারা ক্লাসে আছো, আমরা আজকের সেশন এখানে এন্ড করছি। তোমরা ক্লাসে কানেক্ট থাকবে, সাবস্ক্রাইব করে নেবে দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল, TWS একাডেমি অ্যাপ। আমরা এখানে বিভিন্ন পরীক্ষা ওরিয়েন্টেড ব্যাচ করাচ্ছি, প্রয়োজন হলে অবশ্যই থাকতে হবে। যে কোনো একটা গাইডেন্স মানে যে আমাদের কাছেই পড়তে হবে এরকম আমি কিন্তু কখনোই বলি না। তুমি যে কোনো জায়গায় পড়তে পারো, যেটা তোমার সুবিধা হয়। ঠিক আছে, কানেক্ট থাকো, যে কোনো এক জায়গায় প্রথম দিকে কানেক্ট থাকতে হবে। তারপর তুমি সিস্টেমটা বুঝে গেলে তখন তুমি নিজেই কিন্তু পড়তে পারবে, বুঝতে পারবে যে এইগুলো আমাকে পড়তে হবে। ওকে, চলো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ওকে, টাটা, বাই।